আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটি। তোমার তো 5টা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল। যদি এই 5টা সাবজেক্টের মধ্যে ধরো তুমি 3টা সাবজেক্টে A+ মিস করেছো, 70+ নাম্বার তোমার চলে আসছে। এখন আমি যদি এই 4 সাবজেক্ট কৃষিতে A+ পাই তাহলে কি হবে? এই 3টা সাবজেক্টে আমার চলে আসবে হচ্ছে, দেখো A+ চলে আসতেছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ না এই সাবজেক্টটা? আমি পার্ট ধরে ধরে মানে পরিচ্ছেদ ধরে ধরে দেখতে পাচ্ছ, প্রথমে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর পর্যন্ত স্তরকে মাটি বলা হয়। তাহলে মাটি কাকে বলা হয়? 15 থেকে 18 সেন্টিমিটার গভীর পর্যন্ত স্তরকে মাটি বলা হয়। ইনফরমেশনগত কোনো যদি ভুল পেয়ে থাকো তাহলে অবশ্যই মূল বইয়ের রেফারেন্স দিয়ে তোমরা কমেন্টস করবে। আমি নিশ্চিত সেটা কারেকশন করে প্রথম কমেন্টে জানিয়ে দেব। তবে অবশ্যই তোমাদের গঠনমূলক সমালোচনা আমি অবশ্যই গ্রহণ করব। হাজার হাজার শিক্ষার্থীর কমেন্টস পায় প্রতিদিন। টেস্ট পরীক্ষা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগে এগুলো শুনতে, যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো ফলো করা শুরু করেছে। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে মোট পরিবেশ অঞ্চল হচ্ছে 30টি। 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে 5টি ভাগে আবার ভাগ করা হয়েছে। তাহলে সেই 30টিকে আবার ভাগ করা হয়েছে 5টি ভাগে, দেখতে পাচ্ছ। এরপরে জমি প্রস্তুতের প্রথম ধাপ হচ্ছে ভূমি কর্ষণ করা, মানে প্রথম ধাপটাই হচ্ছে ভূমি কর্ষণ করা। মাটির নিচের পোকার মধ্যে অন্যতম হলো উই পোকা। তাহলে উই পোকাটা হচ্ছে অন্যতম। সকল পোকার মধ্যে মাটির নিচের যে পোকাগুলো আছে তার মধ্যে উই পোকা হচ্ছে মানে বেশি। এক কথায় এটাই বেশি দেখা যায়। তুলার জমিতে মোট 8বার চাষ দিতে হয় এবং বিনা চাষে উৎপাদন ভালো হয় হচ্ছে পান এবং ডাল। এখানে ডালও কিন্তু হবে, ডাল, পান এবং হচ্ছে ডাল। ভূমি ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত, এর দুটোকেই ধরা হয়। তাহলে বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত এই দুটিকে ধরা হয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়কে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। আবার ভূমিক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষক সার ব্যবহার খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে সার ব্যবহার বেশি করতে হয় এজন্য। ডাল চাষের ফলে ভূমিক্ষয় রোধ করা যায়। ডাল চাষ করলে ভূমিক্ষয় কিন্তু রোধ করা যায়। আমাদের একটা পরিচ্ছেদ হয়ে গেল, তার মানে আমি এখানে মার্কিং করে দিয়েছি, আমাদের পরিচ্ছেদ নাম্বার 1টা শেষ। এরপরে দেখতে পাচ্ছি আমরা পরের পরিচ্ছেদে বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা হবে 14%-এর কম হওয়া দরকার। বীজের আর্দ্রতা 35 থেকে 60% হলে অঙ্কুরোদ্গম শুরু হয়। তাহলে 35 থেকে 60%-এর মধ্যে হলেই। ক্ষেত থেকে ফসল কাটার সময় বীজের আর্দ্রতা থাকে 18 থেকে 40%। ধান বীজ বাছাই করতে বীজের 80% গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন। পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা হবে 12%। খুবই কমন একটা প্রশ্ন, অনেকবার এমসিকিউতে আসছে। জীবনী শক্তি পরীক্ষা বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করে। জীবনী শক্তি পরীক্ষা। আমরা আরেকটা পার্ট চলে আসলাম। পার্ট বলতে আমি পরিচ্ছেদকে বোঝাচ্ছি প্রিয় শিক্ষার্থী। মাছ চাষে অর্ধেকের বেশি খরচ হয় কিন্তু খাদ্য খাতে। ফিশমিল হলো মাছের প্রাণীজাত একটা খাদ্য। সন্ধ্যায় চিংড়ি মাছের খাবার দিতে হয়। তাহলে চিংড়ি মাছের খাবার দেবো আমরা হচ্ছে সন্ধ্যায়। ইউরিয়া মোলাসেস খড় তৈরিতে প্রতি 1 কেজি ইউরিয়ার জন্য, তাহলে 1 কেজি ইউরিয়া হবে, সেখানে পানি হবে 20 লিটার এবং 20 কেজি খড় প্রয়োজন। একটি গরুকে দৈনিক মোলাসেস ব্লক দিতে হয় 300 গ্রাম। তাহলে একটি গরুকে 300 গ্রাম, তাহলে 2টি গরু, 3টি গরু, এরকম কিন্তু বেশি করে আসতে পারে। হে তৈরির জন্য বেশি প্রয়োজন মাসকলাই এবং হচ্ছে সবুজ খেসারি। শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ থাকে। অ্যালজিতে চর্বির পরিমাণ থাকে 20 থেকে হচ্ছে 22 ভাগ। FCR ফুড কনভারসেশন রেশিও বা কনভার্সন রেশিও, ফুড কনভার্সন রেশিও, এটা হচ্ছে FCR। এই আমাদের কিন্তু মূল বইটা বিশ্লেষণ করা হয়ে গেল। আমি নিশ্চিত আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন মূল বইটা পড়া শেষ। আমরা এবার প্রথম এমসিকিউ যাব। প্রথম এমসিকিউ দেখতে পাচ্ছি, এ দেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়? সেটা উত্তরাঞ্চল। বিনা চাষে কোনটির উৎপাদন করা যায়? এটা হবে পান এবং হচ্ছে ডাল। আমি আগেই বলেছি, আমরা আগেই মূল বইটা বিশ্লেষণ করে ফেলেছি, তার মানে আমরা অনেকগুলো উত্তর ইতিমধ্যে আমরা জানি। ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত? এটা হবে
চীনাবাদাম এবং হচ্ছে মাসকলাই, এটা কিন্তু আমরা আগেও দেখে আসছি। অতিরিক্ত পানি সহ্য করতে পারে না কোন ফসল? এটা হবে ডাল ফসল। ডাল ফসলের জমিতে অতিরিক্ত পানি থাকলে সেটা কিন্তু মানে ক্ষতির কারণ হয়। কৃষকের ভাষায় মাটি হলো, আমরা এটা ইতিমধ্যে জানি, 18 থেকে বা 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তর হবে। মাটির উপরিভাগ যেখানে গাছপালা জন্মায়, আমরা দেখতেই পাচ্ছি 2 এবং পরেরটাই অ্যান্সার হবে 2 এবং 3 হবে। যে ধরনের জমিতে ধান চাষ করা যায়, এটা বলছে উঁচু, মাঝারি এবং নিচু। তাহলে 3 ক্ষেত্রে কিন্তু সম্ভব, কারণ পাহাড়ের উঁচুতেও কিন্তু আমাদের করে থাকে, পাহাড়ের ঢালে ঢালে প্লেসে করা হয়ে থাকে। ডাল চাষে ভালো, মানে ডাল ভালো হয় নিরপেক্ষ মাটিতে, অম্লীয় মাটিতে, ক্ষারীয় মাটিতে। প্রশ্নে বলা হয়েছে দুটি উত্তর, একটা হচ্ছে নিরপেক্ষ মাটিতে অথবা ক্ষারীয় অম্লত্ব মাটি, মানে অম্লীয় অ্যাসিডীয় মাটিতে কিন্তু হবে না। পরে যে কোশ্চেনটি, তুলার জমিতে কয়টি চাষ দিতে হয়? আমরা ইতিমধ্যে এটা জানতাম, 8টি হবে। আলুর ক্ষেতে প্রত্যেকটি নালা কত সেন্টিমিটার গভীর হয়? 10 থেকে 12 সেন্টিমিটার। যে মাটিতে পাট ভালো হয় সেটা হবে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল। আমরা জানি দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটিতে পাট ভালো হয়। পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটি অম্লমান মাত্রা কত? 5 থেকে 5.7 পর্যন্ত। রবি মৌসুমে সেচ নির্ভর ফসল হবে, রবি মৌসুমের কথা বলা হচ্ছে, আলু এবং হচ্ছে মুগ। উপকূলীয় অঞ্চলের সেচ নির্ভর রবি ফসল, সেচ নির্ভর রবি ফসল এটা কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর হবে হচ্ছে টমেটো আর হচ্ছে তরমুজ। ভূমি ক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য বলা হয়েছে কৃষকের কোন খরচটি বেড়ে যায়? সার খরচ। এটাও কিন্তু আমরা ইতিমধ্যে জানি। এরপরে দেখব আমরা মাটির নিচের কীটপতঙ্গ কোনটি? এটা আছে পিপিলিকা। মাটির নিচে কীটপতঙ্গ পিপিলিকা। ভূমিকর্ষণ, এটা নিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ দেখেছি ইতিমধ্যে, মূল বই বিশ্লেষণেও দেখে আসছি। মাটির পানির ধারণ ক্ষমতা বাড়ায়, উঁচু নিচু জমিকে সমতল করে, ফসলের দ্রুত বংশবৃদ্ধিতে সহায়তা করে। আসলে উত্তর হবে 1 আর হচ্ছে 2। কন্ট্রোর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায়? এটা হবে পাহাড়ের ঢালে। রিল ভূমিক্ষয়, ভূমিক্ষয়ের কততম ধাপ? এটা হবে 2 নাম্বার ধাপ। কোন ধরনের মাটিতে ধান গাছ ভালো হয় না? কঙ্কর মিশ্রিত মাটিতে ধান গাছ কিন্তু ভালো হয় না। আমি জানি আমার সাথে যারা হেডফোন দিয়ে প্রশ্নগুলো শুনতেছো তাদের কিন্তু অনেক ক্ষেত্রে মুখস্থ হয়ে যাবে। ভিডিওটি 2 থেকে 3 বার দেখলে আমি নিশ্চিত আমার প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আনসার করতে পারবে, তবে একবার দেখলে মনে করতে পারবে না বলে আমি কোন প্রশ্নগুলো দিয়েছিলাম আর কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসছে একবার দেখে কখনোই মনে থাকবে না। কিছু কিছু শিক্ষার্থী একবার দেখেই চলে যায়, ওরা বিশ্লেষণ ভালো মতো হয়তো শোনেও না। বছরের নির্দিষ্ট সময়ে দিনাজপুর এলাকায় ভূমিক্ষয় হওয়ার অন্যতম কারণ কি? সেটা ছিল হচ্ছে বায়ু প্রবাহ, মাটির প্রকৃতি, ভূমির ঢাল। উত্তর দেওয়া হয়েছে বায়ু প্রবাহ আর হচ্ছে মাটির প্রকৃতির কারণে। রিল ভূমি ক্ষয়ের ফলে, যেটা আমরা আগেও দেখে আসছি, জমি উর্বরতা হারায় যাবে, নালাগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়, কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়। উপরের দুইটার জন্য নিচেরটা অবশ্যই হবে। এরপর আমরা দেখি ভূমি ক্ষয়ের ফলে নদীর নাব্যতা কমে যায়, পলি মাটি নদী তীরে জমা হয় এবং নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। অ্যান্সার 1 আর 3কে নেওয়া হয়েছে। বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানা প্রয়োজন? মানে এখানে হবে জানা হবে বা জানতে হবে, এখানে জানতে হবে। একটু স্পেলিংটা ভুল আছে, দেখে নেব প্রিয় শিক্ষার্থী। 7টি। ইঁদুর শতকরা কত ভাগ ফসল নষ্ট করে? প্রায় 10 ভাগ। বীজের জীবনী শক্তি হ্রাস পায় বেশি তাপমাত্রায় বীজ শুকালে, অপর্যাপ্ত তাপে বীজ শুকালে, বীজের আর্দ্রতা 18%-এর কম থাকলে। খাদ্যের ছত্রাক এবং পোকামাকড় জন্মাতে সহায়তা করে নিচের কোনটি? অক্সিজেন। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে শতকরা কত ভাগ খাদ্য ক্রয়ে খরচ হবে? সেটা হবে 60 ভাগ। নিচের কোন উদ্ভিদজাত সম্পূরক খাদ্য, মানে নিচের কোনটি উদ্ভিদজাত সম্পূরক খাদ্য? আমরা বলি চিটাগুড়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কত ভাগের বেশি রাখলে খাদ্যে ছত্রাক জন্মাতে পারে? 65%। কয়েকবার না পড়লে এটা অবশ্যই মনে থাকবে না প্রিয় শিক্ষার্থী, ভুলে যাবে তোমরা। যদি কয়েকবার ভিডিওটি দেখো আমি নিশ্চিত আর তোমাকে নতুন বইটা পড়তেই হবে না নতুন করে। হে তৈরিতে ঘাসের আর্দ্রতা কত থাকবে? 15 থেকে 20%। হে তৈরির জন্য উপযোগী সবুজ খেসারি, মাসকলাই, ভুট্টা। আমরা জানি 1 আর 2 হবে, কারণ এটা নিয়ে আমরা শুরুতে বিশ্লেষণ করে আসছি। সাইলেজ করার উপযোগী ঘাস ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস, 3টাই গুরুত্বপূর্ণ। বীজের গুণাগুণ নষ্ট হয় ধুলাবালির মাধ্যমে, নুড়ি পাথরের মাধ্যমে, ছত্রাকের মাধ্যমে। 3টাই সঠিক। কিছু কিছু প্রশ্ন কমন না পড়লে নিজে থেকেই একটু খেয়াল রাখলে আনসার করা যেতে পারে।
পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য বীজের বস্তায় কি মেশালে উপকার পাওয়া যায়? আপেল বীজের গুঁড়া, খুবই গুরুত্বপূর্ণ, নিম পাতার গুঁড়া, আমের বীজের গুঁড়া। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। পুকুরের কয়টি স্থান থেকে মাছের সম্পূরক খাদ্য নিতে হয়? 3 থেকে 4টা স্থান থেকে। ফিশ মিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে? 56.61%। 56.61%। গ্রাম বাংলায় বহুল প্রচলিত বীজ সংরক্ষণে মটকার বাইরে কিসের প্রলেপ দেওয়া হয়? মাটি এবং আলকাতরার। মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি? ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ কণা। আঙ্গুলে পোনার মতো তার দেহের ওজনের শতকরা কত হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে? 5 থেকে 10%। মাছের রেণু পোনার জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাবার দিতে হবে? এটা 10 থেকে 20% হবে। রেনসিডিটি কি? চর্বির জারণ ক্রিয়া। এটা হবে চর্বির জারণ ক্রিয়া। গ্রাস কার্প এবং সরপুঁটি খায় খুদে পানা, হেলেন্সা, জৈব পদার্থ। 1 আর হচ্ছে 2। আমার এই সাজেশনটা তৈরি করা হয়েছে 3টা স্টেপ মেনটেন করে। একটা হচ্ছে সমস্ত বোর্ড প্রশ্ন নেওয়া হয়েছে, টেস্ট পেপারের প্রশ্নগুলো, উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং মূল বইটা বিশ্লেষণ করা হয়েছে পাঠ মানে পরিচ্ছেদ ভিত্তিক। এজন্য একেবারে নিশ্চিন্তে প্রিয় শিক্ষার্থী পড়তে পারো। অ্যালজিতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? সি আর হচ্ছে বি। কাফ স্টার্টার তৈরি করতে শতকরা কত ভাগ তুলা বীজ প্রয়োজন হয়? 38। শতকরা 38। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে কি পরিমাণ ইউরিয়া ব্যবহার করা হয়? 90 ভাগ। যেসব খাদ্যের বিকল্প হিসাবে অ্যালজি ব্যবহার করা যায় সেটা হবে খৈল, শুটকি মাছের গোড়া। খৈল এবং হচ্ছে শুটকি মাছের গোড়া। ইউরিয়া মোলাসেস ব্লক তৈরির উপকরণ হলো গমের ভুসি, ঝোলা গুড় এবং হচ্ছে ছোলা। উত্তর হবে গমের ভুসি আর হচ্ছে ছোলা গুড়। মাছের পোনা আঙুলের মতো হলে কি বলা হয়? এটাকে বলা হয় চারা পোনা। যদি আঙুলের মতো হয়ে যায় না তখন সেটাকে চারা পোনা বলা হয়। পুকুরের পানিতে হাতের কোনোই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যাবে পানিতে খাদ্য খুব কম আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুকুরের পানিতে হাতের কোনোই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যাবে পানিতে খাদ্য খুব কম আছে? এটা পরের অধ্যায়েও দিয়েছি আমি। এবার চ্যাপ্টার 2 আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ, চ্যাপ্টার 2তেও আমরা এবার বিশ্লেষণ করব মূল বইয়ের অংশটুকু। কৃষি তাত্ত্বিক বীজ কোনগুলো? আখের কাণ্ড, আলু, তারপর হচ্ছে আদা, রসুন, কচু, অনেকগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই প্রত্যেকটা রিডিং পড়তে পারলেই নিশ্চিত থাকো তোমার কমন পড়ে যাবে। উদ্ভিদ তাত্ত্বিক বীজ হবে গম, ধান, গম, সরিষা, শিম, কাঁঠাল এবং হচ্ছে মরিচ। আমি যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো এখানে অপশন হিসেবে রেখে দিয়েছি। বীজ উৎপাদনের জমি অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। তাহলে বীজ উৎপাদনের জমি অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। হাম পুলিং করা হয় আলুর জন্য। বীজ হলো উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা আকাশ অবস্থায় আলুতে আক্রমণ করে লেট ব্লাইট রোগ অথবা আলুর মোরক রোগ বলা হয়। লেট ব্লাইট রোগ অথবা আলুর মোরক রোগ বলা হয়। 1 শতক জমিতে জিপসাম প্রয়োজন হয় 500 গ্রাম। বীজ শোধন করতে 1 লিটার পানিতে 30 গ্রাম বোরিক অ্যাসিড মেশাতে হয়। হয়ে গেল। পরের পরের পরিচ্ছেদে চলে আসলাম। 12 পার্ট বলতেছি। মাছ চাষের জন্য পুকুরের পানিতে কমপক্ষে 5 ppm অক্সিজেন থাকা প্রয়োজন। ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ কণা এইগুলো হবে ক্লোরেলা, অ্যানাবেলা বা মাইক্রোসিস্ট। জু প্লাঙ্কটন বা প্রাণীকণা ড্যাফনিয়া, কপিপোড এবং হচ্ছে রুটিফার। তাহলে এই হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর হচ্ছে জু প্লাঙ্কটন। দেখো তোমার মূল বই পড়া লাগতেছে না। আঙুলের মতো লম্বা মাছের পোনাকে চারা বলে, যেটা আমরা আগের অধ্যায়ে দেখে আসছি। তেলাপিয়া মাছ পুকুরের সব স্তরেই বিচরণ করে। একবার সব স্তরে তেলাপিয়া মাছ থাকে। রুই মাছ পুকুরের মধ্যস্তরের খাবার গ্রহণ করে। ডুবন্ত উদ্ভিদ বলতে আমরা বুঝি নাজাস, কাটা ঝাঁঝি এবং হচ্ছে কাটা শ্যাওলা। লালন পুকুরের গভীরতা 1.5 থেকে 2 মিটার, যেখানে ধানি পোনা ছাড়া হয়। তাহলে লালন পুকুরেই কিন্তু ধানি পোনা ছাড়া হয়। রাক্ষসে মাছ শোল, বোয়াল, চিতল, ফলি, টাকি এবং হচ্ছে গজার, যারা অন্য মাছদের খেয়ে ফেলে। জলজ আগাছা দমনে কপার সালফেট বা তুঁত, কপার সালফেট বলতেই তুঁত বোঝায়,
বলছে সিমাজিন ব্যবহার করা হয়। আর যদি মাছের কথা বলা হয় তাহলে গ্রাস কার্প, সরপুঁটি মাছ, এটা কিন্তু জলজ আগাছা পরিষ্কার করে, মানে সেগুলো খেয়ে ফেলে। দেশে মোট মাছ উৎপাদনের 80% অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে। সামুদ্রিক উৎস থেকে 18% মাছ আহরণ করা হয়। 23 সেন্টিমিটারের নিচের ইলিশ মাছকে জাটকা বলা হয়। মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1950 সালে। ইলিশ মাছ ধরা নিষেধ 15 থেকে 24 অক্টোবর। আশ্বিন মাস বললে 1 থেকে 10। হাঁস মুরগির ঘরের দৈর্ঘ্য সবসময় হবে 4.5 থেকে 9.5 মিটার। হাঁস মুরগির ঘরের দৈর্ঘ্য সবসময় হবে 4.5 থেকে 9.5 মিটার। হাঁস মুরগির খাদ্য বয়স এবং উদ্দেশ্য অনুসারে 3 আকারে বাজারে বিক্রি হয়। হে তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা নামিয়ে আনতে হয় 20%। সাইলেজ তৈরির সময় গাছের শুষ্ক পদার্থের 30 থেকে 35% দরকার হবে। সবুজ ঘাসে আর্দ্রতা থাকে 75 থেকে 80%। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখতেই পাচ্ছ মূল বইটা কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। আমরা এখন চলে আসলাম আমাদের মূল এমসিকিউতে। 50 নাম্বার, পুকুরের পানিতে হাতের কোনোই পর্যন্ত, এটা দিয়েই কিন্তু আগের অধ্যায়টা শেষ করেছিলাম। কোনোই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যাবে? পানিতে খাদ্য খুব কম আছে, যেটা আমরা আগেই জেনে আসছি, অর্থাৎ একটা এমসিকিউ রিপিট হয়ে গেছে। রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে আঁশ। কোনটি ফাইটোপ্লাঙ্কটন? প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে বিশ্লেষণ করেই ফেলেছি। ক্লোরেলা, অ্যানাবেলা এবং হচ্ছে কি মাইক্রোসিস্ট। অ্যানাবেনা আর কি। আলুর ভাইরাস রোগের বিকল্প বাহক হিসেবে কোনটি কাজ করে? বধুয়া। ধৈঞ্চা কী ধরনের বীজ? এটা হবে প্রকৃত বীজ। আলুর প্রধান ক্ষতিকারক পোকা কোনটি? এটা আছে লেট ব্লাইট, বা ওই যে আগে বলেছিলাম সেই হিসাবে, তাই লেট ব্লাইট। নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ? এটাও আমরা আগেই জানি, এগুলো না দিলেই পারতাম, বাট তারপরেও তোমাদের যেন রিপিট হয়ে যায়। আলু সংগ্রহের অত্যন্ত কতদিন আগে সেচ বন্ধ করতে হবে? 10 দিন আগে। মাছ চাষের পুকুরের কত বছর পর পর শুকানো উচিত? 3 থেকে 4 বছর পর পর পুরা পুকুরটা আবার শুকিয়ে ফেলতে হয়। এরপরে আলুর নাবি ধসা রোগের প্রাদুর্ভাবের কারণটা হবে কম তাপমাত্রা, ঘন কুয়াশা, অত্যাধিক বৃষ্টিপাত। 3টার কারণে এরকম হতে পারে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রুই জাতীয় মাছের বৃদ্ধি ভালো হয়? 25 থেকে 30%। হামপোলিং এর ফলে, আমরা এটা আগে জেনে আসছি, আলু ত্বক শক্ত হয়। আলু সংরক্ষণ গুণাগুণ বৃদ্ধি পায়। রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয়। রোগিং করা হয় কেন? ফুল আসার আগে, মানে কখন করা হয় আর কি? ফুল আসার আগে, ফুল আসার সময়, পরিপক্ক পর্যায়ে, 3টা পর্যায়ে রোগিং করা যায়। কলম তৈরির মাধ্যমে বংশবিস্তার করা হয়। কলম তৈরির মাধ্যমে বংশবিস্তার করা যায় কলা, আনারস, আম, লেবু, লিচু, গোলাপ। উত্তর লাস্টের 4টা হবে আম, লেবু, লিচু এবং হচ্ছে গোলাপ। উদ্ভিদতাত্ত্বিক বীজ, যেটা আমরা আগে দেখে আসছি, ধান, আখের কাণ্ড, তিল, আমরা 1 আর 3কে নিচ্ছি এখানে উদ্ভিদতাত্ত্বিক। আখের কাণ্ড আবার এটা হচ্ছে কৃষিতাত্ত্বিকের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, আমরা পরের এমসিকিউ দেখতে পাচ্ছি। সাধারণত কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়? সকালে। পুকুরের তলদেশে কাদার উপরে বা ভিতরে যেসব জীব থাকে তাদেরকে কি বলে? তাদেরকে এখানে কি বলে হবে? একটা বানান ভুল হয়ে গেছে, তোমাদের বুঝে নিতে হবে বিষয়গুলো। ব্যান্থোস। পুকুরের তলায় কাদার পুরুত্ব এখানেও বানানটা একটু দেখছি, তয় ব হবে। পুরুত্ব কত বেশি হওয়া ঠিক নয়? 20 থেকে 25 সেন্টিমিটার। পারিবারিক মিনি পুকুরে চাষ করা হয় কোন মাছ? এটা হবে গ্রাস কার্প। আদর্শ পুকুরের পানির গভীরতা কত মিটার হবে? 0.75 থেকে 2। পুকুরের তলদেশের মাছ মৃগেল, শিং, সরপুঁটি 1 আর 2 দেখতে পাচ্ছি আমরা। সেক্কি ডিস্ক কি? পুকুরের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার পদ্ধতিকে বলা হয় সেক্কি ডিস্ক। পুকুরের পানি পিএইচ কত হলে মাছের উৎপাদন ভালো হয়? এখানে মাছের উৎপাদন, মাছের হয়ে গেছে, মাছের উৎপাদন 6.5 থেকে 8.5। অবশ্যই পরবর্তী যখন ভিডিও তৈরি করব তখন এই বানানগুলো চেক দেওয়া হবে। স্বাভাবিক সীমা থেকে পিএইচের মান বেশি হলে পুকুরের পানিতে দিতে হবে, আমি আবারও দেখতেছি, এটা অ্যামোনিয়াম সালফেট এবং তেঁতুল মিশ্রিত পানি। তাহলে অ্যামোনিয়াম সালফেট এবং তেঁতুল মিশ্রিত পানি। স্বাভাবিক সীমা থেকে পিএইচের মান বেশি হলে এই কাজটা করতে হবে। ফাইটোপ্ল্যাঙ্কটনের পাশাপাশি জু প্ল্যাঙ্কটন থাকলে পানির রং হতে পারে, পানির রং হবে বাদামি সবুজ এবং লালচে সবুজ। দুটাই মিক্সড আকারে আছে, বাদামি সবুজ, লালচে সবুজ। পুকুরে চুন প্রয়োগের উপকারিতা হলো কি?
পানির পিএইচ ঠিক রাখে, সারের কার্যকারিতা বৃদ্ধি করে, পানির ঘোলাত্ম বাড়ায়, এখানে হবে 1 আর হচ্ছে 2, ঘোলাত্মটা কমিয়ে দেয়। মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের স্থানটা হবে 5ম। কোনগুলো বিপন্ন প্রজাতির মাছ? রানী, পাবদা, ট্যাংরা, এগুলো পাওয়াই যায় না। পাবদা, ট্যাংরা পাওয়া গেলে রানী মাছটা পাওয়াই যায় না এখন আর, আগে খুব পাওয়া যেত। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়? 88 ভাগ। কোন নদীতে রুই মাছ প্রাকৃতিক ডিম পাড়ে? হালদা। খুবই কমন, হালদা নামে একটা মুভিও আছে, মানে আবার বলতে সিনেমা আছে। মাছ ধরার জন্য কত সেন্টিমিটার বা এর চেয়ে কম ব্যাসের জাল ব্যবহার করা নিষেধ? 4.5। হাঁস মুরগির ঘর হবে পূর্ব পশ্চিমের লম্বালম্বি, দক্ষিণমুখী, প্রস্থ 4.5 থেকে 9 মিটার। 1, 2, 3। হাঁস মুরগির বাসস্থান তৈরি করতে হয় উঁচু এবং বন্যামুক্ত এলাকায়, মহাসড়ক এবং বস্তি থেকে দূরে, পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধা সম্পন্ন স্থানে। দেখেই বোঝা যাচ্ছে 3টে আনসার হবে। তিলের খৈল, শুটকি মাছের গুঁড়া, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের খাদ্য উপাদান? এটা হবে আমিষ। ডিম পাড়া বাড়ন্ত মুরগির রেশন দেওয়া হয় কখন? 9 থেকে 19 সপ্তাহ পর্যন্ত। লিগিউম জাতীয় ঘাস কোনটি? এটা হবে আলফা, আলজা এবং হচ্ছে কাউপি। ব্রয়লার মুরগির প্রারম্ভিক রেশন তৈরির জন্য নিচের কোন খাদ্য উপাদানগুলো ব্যবহৃত হয়? এটা হবে সয়াবিন তেল এবং গম ভাঙা, চালের গুঁড়া। তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি গম ভাঙা এবং হচ্ছে চালের গুঁড়া, এটা হবে ব্রয়লার মুরগির প্রারম্ভিক রেশন তৈরির জন্য নিচের কোন খাদ্য উপাদানগুলো ব্যবহৃত হয়। এরপরে হাঁসের দৈনিক খাদ্য গ্রহণ যে সকল বিষয়ের উপর নির্ভর করে? হাঁসের জাতসমূহ, এরপর হচ্ছে খাদ্যের মান, পরিবেশের এখানে পরিবেশের উপর কয়েকটা স্পেলিং ভুলে গেছি, বেশি দেখতে পাচ্ছি, তারপরেও তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে হাঁসের জাতসমূহ হবে, খাদ্যের মান এবং পরিবেশের উপর, এই 3টার উপরেই কিন্তু হবে। গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি? এটা হবে কাঁচা ঘাস। ঘাস কয়টি পদ্ধতিতে সংরক্ষণ করা যায়? 2টি। অধ্যায় 3, কৃষি ও জলবায়ু। নিচের কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু বলা হয়েছে ফসল? এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি যেন পরীক্ষায় যে কোনো একটা থাকতে পারে। সুগার বিট, ধইনসা, বার্লি, তুলা এবং শালগম, এইটা বলা হয়েছে লবণাক্ততা সহিষ্ণু ফসল। মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি? এটা হচ্ছে মুগ, পেঁয়াজ, মুগ, বার্লি এবং হচ্ছে তাল, এটা হচ্ছে মুগ। উত্তরটা দেখতে পাচ্ছি। তোমরা যে কাজটা করবে 5 থেকে 10 বার দেখতে হবে এই ভিডিওটি, যাদের কাছে পিডিএফ ফাইলটা নেই, তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে। ঠিক আজকের আইসিটির মতো ফ্যান্টাস্টিক তোমাদের একটা পরীক্ষা হবে, আশা রাখতেছি। এরপর দেখতেছি আমরা খরা সহিষ্ণু ধানের জাত নিচের কোনটি? এটা হবে বৃধান 56, মানে 56। তাহলে বৃধান 56 খরা সহিষ্ণু বলা হয়েছে। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে 56 হবে খরা সহিষ্ণু। তুমি পড়ে গেছো ঠিকই, এক্সাম হলে গিয়ে মনে রাখতে পারবো না এটা কি 27 ছিল, 28 ছিল না 40 ছিল। অর্থাৎ যদি বারবার আমরা না দেখি। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম? মানে এটা যে কোনো পরিবেশে এটা লাগানো যায়। ঈশ্বরদী হচ্ছে 40, ঈশ্বরদী 40 হচ্ছে আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম? এটা হবে 40, মানে ঈশ্বরদী 40। ঈশ্বরদী বললে আমরা বুঝবো আখের কথা বলা হয়েছে। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর? এটা হচ্ছে বিনা ধান 8। তাহলে বিনা ধান 8 হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু বলা হয়েছে। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশের সবচেয়ে বেশি কার্যকর? এটা হচ্ছে বিনা ধান হচ্ছে 8। নাবি জাতের আমন ধান কোনটি? এটা হচ্ছে BR22। নাবি জাতের আমন ধান কোনটি? এটা হবে BR22। নাবি জাতের আমন ধান কোনটি? আছে BR22। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এই যে উদ্দীপক নির্ভর কোশ্চেন নিয়ে যে কথাগুলো বলে থাকি, এই সেম উদ্দীপক পরীক্ষায় আসবে না, তবে এই টাইপের কিছু প্রশ্ন উদ্দীপক নির্ভর কোশ্চেন আসবে। তোমার যেহেতু 25টা এমসিকিউ, সেখানে ধরে রাখবা 5 থেকে 6টা হবে উদ্দীপক নির্ভর প্রশ্ন, যেটা তোমার সরাসরি কোথা থেকেও কমন পড়বে না, কোনো বই গাইড পুস্তকেও পাবে না। এই প্রশ্ন টাইপের রিপিট খুব কম করে, এটা মাথায় নিয়ে কিন্তু এক্সাম হলে যেতে হবে। তার মানে তুমি ধরেই নিবা আমার কখনোই 25টা কোশ্চেন উদ্দীপক সহ কিন্তু কমন পড়বে না, কারণ ওই উদ্দীপকটা কারো কাছে এখন নাই।
যদি বোর্ড কোনো কারণে বিগত বছরের উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো রিপিট করে, সেই ক্ষেত্রে 2-1টা উদ্দীপক প্রশ্ন কমন পড়তে পারে, সেটা খুবই রেয়ার, মাথায় রাখতে হবে। এর সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ধান চিটা হবে, সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে ধানের চিটা হবে, সেটা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শরীফের সমস্যার সমাধান হলো, যে সমস্যার কথা সে বলেছিল, শরীফ শীতকালে তার জমির ধান কেটে ধানের চিটা দেখতে পায়। তাপমাত্রা আরও কমার কারণে ফলন ব্যাপক হ্রাস পায়, সে ক্ষতির সম্মুখীন হয়েছে। শরীফের এখন সমস্যার সমাধান কিভাবে হবে? সত্য সহিষ্ণু ধানের জাত নির্বাচন করতে হবে, রাইট। শীত মৌসুমে কোন ধানটা ভালো হয় সেটাকে জানতে হবে। শীতকালীন ফসল চাষ করাই তার জন্য বেটার। আমরা তার তাপমাত্রা চাইলে বৃদ্ধি করতে পারবো না। এখন তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 3 দেখতে পাচ্ছি আমরা। খেয়াল করে দেখো, যদি এখানে উত্তরটা একটু রং আছে তোমরা বুঝে নেবে। এখানে উত্তর হবে হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা, 1 আর হচ্ছে 2। এটা কিন্তু হচ্ছে না, কারণ তাপমাত্রা বৃদ্ধির চেষ্টা করা তো সম্ভব না। এবার আমরা দেখব হচ্ছে পরের যে কোশ্চেনটি। আসিফ বাংলাদেশের উত্তরাঞ্চলে বাস করে, প্রতি বছর তার এলাকায় খরা দেখা দেয়, প্রতি বছরই তার এলাকায় খরা আসে। আসিফের এলাকার আবাদের জন্য কৃষি বিভাগ কর্তৃক উদ্ভাবিত জাত হলো বৃধান 56, সবচেয়ে ভালো। এবার হচ্ছে বৃধান 57, 56-57 আমরা বলবো টোটালি। যাকে এই দুটো মনে রাখলে হবে। বলে কখন এটা হবে? উত্তরাঞ্চলের কথা বলা হয়েছে এবং খরা সহিষ্ণু অঞ্চলের কথা বলা হয়েছে, তাহলে 56 এবং 57টা মনে জানো থাকে তোমাদের। তীব্র খরায় এখানে ফসলের হবে, তীব্র খরায় ফসলের শতকরা কত ভাগ ফলন ঘাটতি হয়? 70 থেকে 90 ভাগ। সাধারণ হয় হচ্ছে 15 থেকে 40, আর মাঝারি ধরনের হয় হচ্ছে 40 থেকে 70। পরীক্ষা কিন্তু আসতে পারে। তীব্র খরার কথা বলা হয়েছে, সেখানে হবে 70 থেকে 90 ভাগই নষ্ট হয়ে যাবে। সাধারণ খরা আমরা যেটা বলি, সাধারণ গরম যখন পড়ে তখন 15 থেকে 40। যদি মাঝারি ধরনের খরা সম্মুখীন হয় তাহলে 40 থেকে হবে 70। প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়? 30 থেকে হচ্ছে 40। 30 থেকে 40। তাহলে প্রতি বছর কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়? 30 থেকে 40। বাংলাদেশ দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয় কখন? 1999 সালে। সবচেয়ে বেশি দীর্ঘদিন ছিল এই খরাটা, শৈত্যপ্রবাহ বলবো না, খরাটা অনেক বেশি ছিল, অনেক দিন স্থায়ী ছিল। এটা ছিল 1999 সালে। জলবায়ু পরিবর্তনের ফলে যে কাজটা হয়, অনিয়মিত বৃষ্টিপাত হয়। হ্যাঁ, হতেই পারে, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টি হতে পারে, আবার বৃষ্টি নাও হতে পারে। মাছের প্রজনন বাধাগ্রস্ত হবে, এটাও সঠিক। অতিরিক্ত ঠান্ডা ও গরম হতে পারে, হ্যাঁ হতে পারে। আকস্মিক বন্যাও হতে পারে। জলবায়ু পরিবর্তন হলে যে কোনো ঘটনাই ঘটতে পারে। তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছের পরিবর্তন। অভিপ্রায়ণ পথ, যে পথ দিয়ে তারা বিচারণ করে সেই পথটা গতিপথ পরিবর্তন হতে পারে। মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, বিচরণ ক্ষেত্র এবং প্রজনন ক্ষেত্র দুটোই ক্ষতিগ্রস্ত হবে। পেটে ডিম এলে সাথে সাথে ছেড়ে দিচ্ছে, চিন্তা করে দেখো, পেটে ডিম এসলে সাথে সাথে তা ছেড়ে দিচ্ছে, তার মানে পরিপক্ক হওয়ার আগে। ব্যাপারটা এরকমই। তাহলে আনসার 1, 2, 3 দেখতে পাচ্ছি। নিচের কোন উদ্ভিদ বলছে গ্লাইকোফাইটস এর অন্তর্ভুক্ত? শিম, তুলা, সুগার বিট। শিম, তুলা, সুগার বিট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লবণাক্ততা সংবেদনশীল ফসল? সংবেদনশীল ফসল শিম, মসুর, ডালিম, পেঁয়াজ এবং হচ্ছে আম। আরও কয়েকটা উদাহরণ ছিল, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি ইতিমধ্যে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে মূল বইটা বিশ্লেষণ করা ছাড়া এরকমভাবে কিন্তু পাওয়া যায় না। নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায়ও ধান গাছ মরে না। মরে না যাওয়ার কারণ হলো, এখানে মরে না যাওয়ার কারণ হলো অ্যারেনকাইমা টিস্যু। এইটার জন্য টিস্যুর মধ্যে প্রচুর বায়োকুঠুরির উপস্থিতি, বায়োকুঠুরিতে অক্সিজেনের উপস্থিতি। হ্যাঁ, উত্তর 1, 2, 3। এবং এই এমসিকিউটা তোমরা খুব ভালো মতো করে মনে রাখবে। ধান গাছ কিন্তু পানির নিচে থাকা অবস্থায় খুব সহজেই মারা যায় না, অনেক দিন টিকে থাকতে পারে। তার 3টা কারণ। অ্যারেনকাইমা টিস্যুর কারণে, টিস্যুর মধ্যে প্রচুর বায়োকুঠুরির উপস্থিতি, বায়োকুঠুরিতে অক্সিজেনের উপস্থিতি রয়েছে এজন্য। নিচের কোন মাছগুলো লবণাক্ততা সহনশীল? লবণাক্ততা ভেটকি, বাটা, পার্শে। গবাদি পশুর কৃমিরোগের কারণটা কি? এটা হচ্ছে বন্যা। বন্যা হলে গবাদি পশুর কৃমিরোগটা বেশি হয়। আমরা অধ্যায় 4-এ চলে আসলাম, কৃষিজ উৎপাদন। কটকতারা
লতিশাইল এবং হচ্ছে দেখো হাকি কলমি কোন ফসলের জাত? এটা হবে ধানের স্থানীয় জাত। ধানের স্থানীয় জাত যেটা বলা হয়, স্থানীয় কৃষকরা যেটা উৎপাদন করে মানে জানে, সেটাই হবে সেই নাম। তিনটা হচ্ছে কটকতারা, লতিশাইল এবং হচ্ছে হাকি কলমি। ধান গাছের মাঝ ডগা এবং সাদা এবং ধানের শীষে চিটা হওয়া, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকগুলো বোর্ডে এটা আসছে। ধান গাছের মাঝ ডগা সাদা ও ধানের শীষে চিটা সাদা হয় কোন পোকার আক্রমণে? মাজরা পোকার আক্রমণে। ধানের জমিতে ইউরিয়া সার কত কিস্তিতে প্রয়োগ করতে হবে? সেটা হবে 3 কিস্তিতে। ধানের জমিতে ইউরিয়া সার কত কিস্তিতে প্রয়োগ করতে হবে? 3 কিস্তিতে। কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? গান্ধী পোকা। এই যে এখানে দুধ সৃষ্টি হবে তখন সে আক্রমণ করে মানে নষ্ট করে ফেলে, ধানে চিটা হবে, এটা হচ্ছে গান্ধী পোকার কারণে। ওকে, পরের যে কোশ্চেনটি, পাট গাছের ক্ষতি করে নিচের কোন পোকা? উড়চুঙ্গা হচ্ছে সবচেয়ে কমন, এরপর হচ্ছে ঘোড়া পোকা, তেলে পোকা, বিছা পোকা। পরীক্ষায় বেশি থাকতে পারে উড়চুঙ্গা এবং লাস্টেরটা বিছা পোকা, এই দুটো মাথায় রাখবে। গরম আবহাওয়ায় পাট পচতে কতদিন সময় লাগে? যদি আবহাওয়া গরম থাকে তাহলে 12 থেকে 14 দিন। গরম আবহাওয়ায় পাট পচতে কতদিন সময় লাগে? 12 থেকে হচ্ছে 14 দিন। সরিষার ক্ষতিকারক পোকা কোনটা? জাপ পোকা। সরিষার ক্ষতিকারক পোকাটা হবে জাপ পোকা। সরিষা নষ্ট করলে হচ্ছে জাপ পোকা। ধানের টুংরো রোগের লক্ষণগুলো হলো, প্রথমে পাতার রং হালকা সবুজ হয়, গাছ টান দিলে সহজে উঠে আসে মানে নিচের গোড়াটাও নষ্ট হয়ে গিয়েছে, এই দুটোই উত্তর হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে ধানের টুংরো রোগের লক্ষণ হলো প্রথমে পাতার রং হালকা সবুজ হয়, গাছ টান দিলে সহজে উঠে আসে, 1 আর হচ্ছে 2। দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন সবজি ভূমিকা রাখে? মিষ্টি কুমড়া, মানে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় মিষ্টি কুমড়া থেকে। নিচের কোন সবজি থেকে প্রচুর পরিমাণে? যে সেম কোশ্চেন, মিষ্টি কুমড়া। তাহলে 18তে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া। 20% জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর সার প্রয়োজন? 20% কথা বলছে, প্রতি শতাংশতে 40, প্রতি শতাংশতে 40, এটা মাথায় রাখবে। 1% হবে কত? 40, 1% কিন্তু 40 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে 20% 40কে 20 দিয়ে গুণ করলে 800। নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে পরীক্ষায় আসতে পারে। পোকা প্রতিরোধী বেগুনের জাত কোনটা? নয়নতারা এবং উত্তরা। নয়নতারা এবং হচ্ছে উত্তরায় হচ্ছে পোকা প্রতিরোধী বেগুনের জাত কোনটি? মানে এই দুটো বেগুনের কি পড়ে না, পোকা খুব কম পড়ে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে পরে যে কোশ্চেনটা, কলা গাছের কয় ধরনের তেওর, মানে ছোট চারাকে 2 ধরনের। কলা গাছের কয় ধরনের তেওর হয়? এটা হচ্ছে 2 ধরনের। নিচের কোনটি কাঁচকলা মানে কাঁচা কলার জাত? বুঝলে কাঁচকলা আমরা বলি বাড়ি কলা 2, বাড়ি কলা 2টাকে আমরা বলি কাঁচকলা, বাড়ি কলা 2কে আমরা বলি কাঁচা কলার জাত। মরা চামড়ার মতো দেখতে কোন পোকা? রেডিস্কেল। রেডিস্কেল দেখতে কিছুটা মরা চামড়ার মতো, রেডিস্কেল দেখতে মরা চামড়ার মতো, কোনটা? রেডিস্কেল। আনারস চাষের জন্য সবচেয়ে ভালো চারা কোনটা? ভুঁয়ে চারা, পার্শ্ব চারা, মুকুট চারা। আমরা দেখতে পাচ্ছি আনারস চাষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ভুঁয়ে চারা এবং হচ্ছে পার্শ্ব চারা। ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্য শতকরা কত ভাগ আমিষ থাকে? ক্যাটফিশ হলে সেটা হবে 35 থেকে 45। ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্যের শতকরা কত ভাগ আমিষ থাকে? 35 থেকে হচ্ছে 45। মাছের পেট ফোলা, এখানে মাছের পেট ফোলা, মাছের পেট ফোলা রোগের কারণটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। মাছের পেট ফুলে মারা যায়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। শিং এবং মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন হয় কোন মাসে? জুন জুলাই মাসে, জুন জুলাই মাসে। শিং এবং মাগুর মাছের সর্বোচ্চ প্রজনন হয় কোন মাসে? জুন এবং জুলাই মাসে। ধান খেতে মাছ চাষ করা হলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পায়? 15% বৃদ্ধি পায়। ধান খেতে যদি মাছ চাষ করা হলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পাবে? 15%। আচ্ছা, ধানের সাথে মাছ এবং চিংড়ি চাষের জন্য উপযুক্ত ধানের জাত কোনটা? মুক্তা, গাজী আর হচ্ছে বিপ্লব। এটা খুব ভালো একটা প্রশ্ন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ধানের সাথে মাছ এবং চিংড়ি চাষের জন্য উপযুক্ত জাত কোনটা? মুক্তা, গাজী এবং হচ্ছে বিপ্লব। আমার পাশের বাসায় একটা মোরগ বা মুরগি হতে পারে, তোমাদের অনেক এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, ওইটার টাইম সেন্স খুবই কম। তিনি দুপুরবেলা ডাকেন, এখন তো ভরা দুপুরবেলা উনি ডাকেন, কিন্তু যখন ডাকা তখন সে নাক ডেকে ঘুমান। আপনাদের মধ্যে কারো কারোর সাথে মিল আছে, ওই যে ডাকতেছেন। যা হোক, ধানের সাথে মাছ চাষ করলে কোনটি দেওয়া উচিত নয়? এটা হচ্ছে কীটনাশক।
ধানের সাথে মাছ চাষ করলে কোনটি দেওয়া উচিত হবে না, এটা হচ্ছে কীটনাশক। ওকে, তারপর আমরা দেখি সাধারণত কয়টি গাভী দিয়ে বাণিজ্যিক দুগ্ধ খামার শুরু করা যায়, 5 বা তার বেশি। সাধারণত কয়টি গাভী দিয়ে বাণিজ্যিক দুগ্ধ খামার শুরু করা যায়, 5 বা তার বেশি। দুধ এবং মাংস উৎপাদনকারী গবাদি পশুর জন্য কোন ধরনের খাদ্য সরবরাহ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, করলে কাঙ্ক্ষিত ফল পাবো আমরা, সেটা কোনটা? সেটা হচ্ছে দানাদার, আঁশ জাতীয়, এই দুটো। দানাদার এবং আঁশ জাতীয় খাবার বেশি যদি আমরা দিই তাহলে দুধ আর মাংসটা বেশি হবে। বাছুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্য হলো, খুব ভালো একটা প্রশ্ন, এটা মাথায় রাখবা। বাছুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্য হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ইয়েস, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করা, এই দুটোই। স্বাভাবিক দুধ থেকে এর পুষ্টিমান বেশি, এটাও কিন্তু সঠিক। 1, 2, 3ই হওয়ার কথা, তোমরা চাইলে এটা চেক করতে পারো। বাছুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্য কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, তার মানে এর পুষ্টিগুণ অবশ্যই তাহলে বেশি থাকার কথা। সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করা, স্বাভাবিক দুধ থেকে এর পুষ্টিমানটা বেশি হওয়াই উচিত মনে হয়। ওকে, উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা কী? দৈহিক বৃদ্ধি ভালো হয়, সবসময় পর্যবেক্ষণ করা যায়, খাদ্য এবং বাসস্থান খরচ কম হয়। সবসময় পর্যবেক্ষণ কিভাবে করবো, কারণ এটা উন্মুক্ত। দৈহিক বৃদ্ধি ভালো হয় আর খাদ্য এবং বাসস্থান খরচ কম হয়। নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা যায় কোনটা? খাটের জাজিম তৈরি করা যাবে, পাপোশ, ওয়ালমেট এবং রশি। তাহলে এখানে রশি হবে, রশি। খাটের জাজিম, পাপোশ, ওয়ালমেট এবং রশি তৈরি করা যাবে। নিচের কোন জাতের বাঁশ কাগজ শিল্পের জন্য বিশেষ উপযোগী? মুলি বাঁশ, বরাক বাঁশ, নলি বাঁশ, তল্লা বাঁশ। মুলি বাঁশটাই হবে সবচেয়ে, মুলি বাঁশ হচ্ছে কাগজ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। প্রসাধন দ্রব্যে কোন গাছের অংশ মিশ্রণে প্রসাধনের মান উন্নত হয়? ঘৃতকুমারী। প্রসাধন দ্রব্যে কোন গাছের অংশ মিশ্রণে প্রসাধনের মান উন্নত হয়? ঘৃতকুমারী। ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিচের কোন গাছ? তেলাকোচা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তেলাকোচা। ঠিক আছে, তেলাকোচার কথা কিন্তু মনে থাকে, ডায়াবেটিসের কথা মনে করলে তেলাকোচার কথা মনে করবা। ত্রিফলার সদস্য উদ্ভিদগুলো হলো বহেরা, আমলকি, ঘৃতকুমারী। আমরা দেখতে পাচ্ছি বহেরা এবং আমলকির কথা বলা হয়েছে। ধান ফসলের টুংরো রোগের জন্য দায়ী কোনটা? টুংরো। ধান ফসলের টুংরো রোগের জন্য কোন জীবাণু দায়ী? এখানে বলা হয়েছে ছত্রাক, ভাইরাস, গোলমাছি এবং ব্যাকটেরিয়া। ধানের চারা সবুজ রাখতে প্রয়োজন ইউরিয়া প্রয়োগের পরে কোনটি দিতে হবে? জিপসাম। ধানের পাতা সবুজ যেন হয়, একেবারে দেখতে খুবই সবুজ মাঠ, তাহলে জিপসাম সার প্রয়োগ করতে হবে, জিপসাম। আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা ভালো? আমন মৌসুমে মোট 27টি জাত আছে, তার মধ্যে বিয়ার 5, 11 এবং 22 কিরণ জাত। 5, 11 আবার 22 হচ্ছে কিরণ জাত, এইটা ইউজ করাটা ভালো। পামড়ি পোকার আক্রমণে ধান ফসলের কি ক্ষতি হয়? পাতা সাদা হয়ে যায়, পামড়ি পোকা পাতা সাদা হয়ে যায়, পামড়ি পোকা পাতা সাদা হয়ে যায়, এটা মনে রাখলে হবে। টরি 7, কল্যাণিয়া সম্পদ কোন ফসলের জাত? সরিষা। কল্যাণিয়া, এইটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, কল্যাণিয়া কোন ফসলের জাত? অথবা সরিষা ফুলের জাত নিচের কোনটি? উত্তর হবে টরি 7, কল্যাণিয়া অথবা সম্পদ। সরিষার প্রধান রোগ কোনটি? সরিষার প্রধান রোগ কোনটা? এটা হচ্ছে আল্টারনারিয়া ব্লাইট। সরিষার প্রধান রোগ কোনটি? আল্টারনারিয়া ব্লাইট। সরিষার প্রধান রোগ হচ্ছে আল্টারনারিয়া ব্লাইট। সরিষা বীজের শতকরা কত ভাগ আমিষ থাকে? 40%। সরিষার মধ্যে শতকরা 40% কিন্তু আমিষ থাকে। সরিষা বীজে আমরা শতকরা 40% আমিষ পাবো। সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? সরিষা। আর একবার দুপুরবেলা টান দিলে এটা কিন্তু কী হবে? উঠাতে গেলে সরিষা ফেরে চারদিকে বেরিয়ে যাবে, এই জন্য সকালে শিশির ভেজা অবস্থায় সরিষা ফুল তোলাটাই ভালো হবে, এই ফসলটা সংগ্রহ করা ভালো হবে। নিচের কোনটি 12 মাসি সবজি? বেগুন, ঢেঁড়স, পেঁপে এখন আমরা 12 মাসি পেয়ে থাকি। অলমোস্ট প্রায় সব সবজি এখন 12 মাসি পাওয়া যায় কম বেশি। নিচের কোনটি শীতকালীন সবজি? টমেটো, শিম, ফুলকপি। ফুলকপি এখন গ্রীষ্মকালেও হয় কিন্তু দেখতে একবার বিচ্ছিরি। কোনটি গ্রীষ্মকালীন সবজি? করলা, ঝিঙা, পটল, ধুন্দল, পুঁইশাক। করলা, ঝিঙা, পটল, ধুন্দল আর পুঁইশাক হচ্ছে গ্রীষ্মকালীন। শীতকালীন গ্রীষ্মকালীন পরীক্ষায় আসে, একটা আসে পরীক্ষায়।
নিচের কোন সবজিতে আয়োডিন রয়েছে? ঢ্যাঁড়সে প্রচুর আয়োডিন আছে, ঢ্যাঁড়সের মধ্যে আছে প্রচুর আয়োডিন, তাহলে ঢ্যাঁড়স বেশি বেশি খাওয়া উচিত। সবুজ বাংলা, পুষা জয়ন্তী গ্রিন কোন ফসলের জাত? পালং শাক। সবুজ বাংলা, পুষা জয়ন্তী গ্রিন কোন ফসলের জাত? পালং শাক। নয়নতারা, তারাপরি, মুক্তকেশী কি? বেগুনের জাত। ওই যে খেয়াল করে দেখো, নয়নতারার কথা বললাম, বেগুনের জাত। নয়নতারা, তারাপরি, মুক্তকেশী এটা হবে হচ্ছে বেগুনের জাত। কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়? শিম। শিম যদি আমরা চাষ করি সেখানে নাইট্রোজেনটা খুব কম লাগবে, নাইট্রোজেন সারের প্রয়োজনটা খুব কম। দুই রঙা গোলাপের জাত কোনটা? আই ক্যাচার। তাহলে আই ক্যাচার হচ্ছে দুই কালারের গোলাপ ফুল হবে। আমরা তো হয় খুব রেড দেখি, নাহলে খুবই হচ্ছে কি ব্ল্যাকও আছে, বাট দুই রঙা একই গোলাপের দুই রকম রং আছে, সেটাকে বলা হয় হচ্ছে আই ক্যাচার। গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী কি? ছত্রাক। গোলাপের পাতায় দাগ পড়তেছে ছত্রাক। কলার চারাকে কি বলা হয়? তেওর। এই যে তেওর দুই ধরনের, কলার চারাকে কি বলা হয়? তেওর। কলার ছত্রাকজনিত রোগ হলো সিগাটোগা রোগ, গুচ্ছ মাথা রোগ, পানামা রোগ। তাহলে দেখতে পাচ্ছি সিগাটোগা আর হচ্ছে কি পানামা রোগ। কয়েকবার না পড়লে মনে রাখতে পারবে না, অনেকবার পড়তে হবে বা ভিডিও দেখতে হবে। ঘোড়াশাল জায়েদ কিউ কোন ফসলের জাত? এটা হবে আনারস। ঘোড়াশাল জায়েদ কিউ কোন ফসলের জাত? এটা হবে আনারস। হাঁস মুরগি মাছের সমন্বিত চাষে পুকুরের আয়তন ন্যূনতম কত হবে? 33% হতে হবে ন্যূনতম। হাঁস মুরগি মাছ একসাথে চাষ করতে হলে মিনিমাম লাগবে হচ্ছে 33% জমি। ভেড়ার রোগ কোনটা? এটা হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস এটা হচ্ছে ভেড়ার রোগ। একটি বয়স্ক ভেড়ার দৈনিক কতটুকু দানাদার খাদ্যের প্রয়োজন হয়? 250 থেকে 300 গ্রাম দানাদার খাবার তার প্রয়োজন। 250 থেকে 300 গ্রাম দানাদার খাবার তার প্রয়োজন। ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় কোনটি? বাঁশ। তাহলে বাঁশটা কিন্তু ঔষধ শিল্পের ক্ষেত্রেও লাগে। মহা ঔষধ হিসাবে কোন বাঁশ ব্যবহার করা হয়? সোনালী বাঁশকে মহা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, সোনালী বাঁশ। এরপরে বহেরা উদ্ভিদ কোষ্ঠকাঠিন্য রোগের জন্য ব্যবহার করা হয়, গলার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়, এই দুটো। তাহলে বহেরা উদ্ভিদটা আমরা দুটো কাজ ব্যবহার করতে পারতেছি, একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগের জন্য ব্যবহার করা হয়, গলার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। পঞ্চম অধ্যায় আমরা চলে আসলাম বনায়ন। কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? ম্যানগ্রোভ। ঊর্ধ্বমুখী উপর দিকে আসে, এটা হচ্ছে ম্যানগ্রোভ, আমরা বুঝতেই পারি। এই টাইপের কোশ্চেন কমন না বললেও প্রবলেম নাই। সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত থাকে জনগণ। সামাজিক বনায়নের ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত থাকে জনগণ, কারণ জনগণ এটা তৈরি করে। অবস্থান তৈরি করে মানে সৃষ্টি করে, এক কথায় গাছ লাগিয়ে। অবস্থান এবং বিস্তৃতি ভেদে বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে বিস্তৃতি ভেদে। একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? 25%। কোনটি সমতল ভূমির বৃক্ষের বনের বৃক্ষ? শাল, গজারি, জারুল, কোরই, রেইনটি। সমতল ভূমির বৃক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাল, গজারি, জারুল, কোরই, রেইনটি। বাংলাদেশের কোথায় কোথায় ম্যানগ্রোভ রয়েছে? সেটা হবে চকরিয়া, সুন্দরবন, বৃহত্তর খুলনা, টেকনাফ উপকূলে। বাংলাদেশের কোথায় কোথায় ম্যানগ্রোভ রয়েছে? চকরিয়া, সুন্দরবন, বৃহত্তর খুলনা এবং টেকনাফ উপকূলে। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? আছে সুন্দরী। ম্যানগ্রোভ বনের সবগুলাই কিন্তু আছে, গেওয়া, গরান, গোলপাতা সবই আছে, কিন্তু প্রধান যখন বলা হচ্ছে তখন হবে সুন্দরী। মানুষ সম্মিলিতভাবে বসত ভিটা, পুকুর, নদী এবং অন্যান্য জলাশয়ের পাশে কোন বন গড়ে তোলে? সামাজিক বন। এই জন্য বলা হয় মানুষ সরাসরি জড়িত। ম্যানগ্রোভ বনায়নের উদ্দেশ্য কি? ভূমিক্ষয় রোধ করা, মৌলিক চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা আয় করা। বুঝতেই পারছি 1 আর 2 অ্যান্সার হবে। ম্যানগ্রোভ বনায়নের উদ্দেশ্য হচ্ছে ভূমিক্ষয় রোধ করা, মৌলিক চাহিদা পূরণ। কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কাগজের মন্ড তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? দেবদারু, সেগুন, কড়াই। দেখতে পাচ্ছি দেবদারু এবং সেগুন আমরা কাগজের মন্ড তৈরিতে ব্যবহার করে থাকি। বাংলাদেশের সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করা হয়? বন আইন সংশোধন হয়েছে, কারেকশন হয়েছে, সেটা হবে 1990 সালে। বাংলাদেশের সর্বপ্রথম কত সালে বন আইন সংশোধন করা হয়? 1990 সালে। এরপরে বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয়
কত 1973 সালে। একটা দেখলাম হচ্ছে কত 90 সালে, আর একটা হচ্ছে কি 73-এ। একটা হচ্ছে প্রণয়ন করা হয়, অধ্যাদেশ প্রণয়ন করা হয়। বন সংরক্ষণ আইন ভঙ্গের ন্যূনতম শাস্তিটা কি? 5,000 টাকা জরিমানা, 50,000 টাকার জরিমানা, 6 মাসের জেল। তাহলে 5,000 হলে তো আর 50,000 হবে না, 50,000 হলে আবার 5,000 হবে না। তাহলে উত্তর 1 আর হচ্ছে 3। হয় 1-3 হবে, না 2-3 হবে। তাহলে বুঝতেই পারছো উত্তর হবে 1 আর হচ্ছে 3। বনবিধি লঙ্ঘনের অন্তর্ভুক্ত হলো বনাঞ্চলে গবাদি পশু চড়ানো, করা যাবে না এটা। অনুমোদিত ঋতুতে আগুন জ্বালানো কখনোই সম্ভব না। শেষে বিনা অনুমতিতে সরকারি বনাঞ্চলে প্রবেশ করা যাবে না। এই তো, তার অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। কোন গাছের বীজ সংরক্ষণ করা যায় না? দেবদারু। দেবদারু গাছের বীজ কিন্তু সংরক্ষণ করা যায় না। তাহলে দেবদারু গাছের বীজ সংরক্ষণ করে রাখা যায় না। গর্জন, শাল, চাপলাশি এবং তেল সুরের বীজ সংগ্রহের কত ঘন্টার মধ্যে বপন করতে হবে? 24 ঘন্টার মধ্যেই বপন করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। গর্জন, শাল, চাপাশিল ও তেল সুরের বীজ সংগ্রহের কত ঘন্টার মধ্যে, মানে কতক্ষণ সময়ের মধ্যে বপন করতে হবে? 24 ঘন্টার মধ্যেই কিন্তু এটা বপন করতে হবে। নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়? দুরন্ত বা কাটা মেহেদি, ঢোল কমলি বা মেহেন্দি। নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়? দুরন্ত বা কাটা মেহেদি, ঢোল কমলি বা হচ্ছে কি মেহেন্দি। গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনের সূত্রটি কে আবিষ্কার করেন? নিউটন। গোল কাঠ পরিমাপে তাহলে মানে সঠিক আয়তনের সূত্রটি কে আবিষ্কার করেন? নিউটন। এটা অন্য অধ্যায়ের কোশ্চেন, এখানে প্লাসেরা চলে আসে। একটি চেরাই কাঠের দৈর্ঘ্য 3.5, 2.5, পুরুত্ব 0.50 সেন্টিমিটার হলে এর ভলিউম কত? 3টা গুণ করে দেয়। ভলিউম মানে হচ্ছে আয়তন। 3.5 গুণ 2.5 গুণ 0.50, তার মানে এটা উত্তর হবে 4.38। জাস্ট গুণ করে দিব। ভলিউম মানে আয়তন। গাছের খণ্ডিত গোল অংশকে কি বলে? লগ বলে। গাছের খণ্ডিত গোল অংশকে বলা হয় হচ্ছে লগ। কাঠ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? সিসিএ। কাঠ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়? সিসিএ। এরপরে নিচের কোন সূত্র ব্যবহার করে মানে কাঠের ভলিউম নির্ণয় করা যাবে? হম্পাসের। এখানে গোল কাঠের হবে, গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায়, এটা হবে হম্পাসের সূত্র। হম্পাসের সূত্র। আচ্ছা, কাঠ শুকানোর জন্য সিজনিং করে পানির পরিমাণ কততে নামিয়ে আনতে হবে? 12% নামিয়ে আনতে হবে। এই কোশ্চেনটা তোমরা দেখেও সঠিক আছে কিনা একটু চেক করে দেখবা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কাঠের শুকানোর জন্য সিজনিং করে পানির পরিমাণ কততে নামিয়ে আনতে হবে? 12%-এর মধ্যে নিয়ে আসতে হবে। কাঠ সংরক্ষণের অন্যতম উদ্দেশ্য কি? উইপোকা আক্রমণ প্রতিরোধ করা, রাইট। কাঠের পচন রোধ করা। এই দুটোই হচ্ছে মেন। দেবদারু গাছ কত মিটার লম্বা হয়? 50 থেকে 60। কোন মাসে ঝাউ গাছে ফুল আসে? মে মাসে ঝাউ গাছে ফুল আসে। তাহলে মে মাসে ঝাউ গাছে ফুল আসে। আমরা চলে আসলাম কৃষি সমবায়, সবচেয়ে সহজ একটা অধ্যায়। সমবায়ী সংগঠনের মাধ্যমে উপকৃত হবে কারা? সংগঠনের সব সদস্যরা, সাধারণ ব্যবসায়ী সমাজ, দেশ। যেহেতু ওই যে বললাম অল্প থেকে অনেক বিস্তৃত হয়, তার মানে সংগঠনের সদস্য, সাধারণ ব্যবসায়ী সমাজ এবং পুরো দেশই এক কথায় এটা সমবায় সংগঠনের উদ্দেশ্য এটাই। কৃষি সমবায় হলো নিজস্ব পেশাগত সংগঠন, রাষ্ট্র স্বীকৃত। সমবায় আইন মেনে চলে না, রাষ্ট্র স্বীকৃত এখন কৃষি সমবায়। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? শস্য পর্যায় অবলম্বন। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি? শস্য পর্যায় অবলম্বন। আধুনিক কৃষি কি? আধুনিক কৃষিটা কিন্তু ব্যয়বহুল। আধুনিক কৃষি কিন্তু একেবারে সহজ না, এটা ব্যয়বহুল, যথেষ্ট ব্যয়বহুল। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির কোন সমবায়টি অধিক কার্যকর? কৃষি উপকরণ সমবায়। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমবায়টি অধিক কার্যকর? কৃষি উপকরণ সমবায়। কৃষি সমবায়গুলো সাধারণত কীরূপ হওয়া উচিত? অঞ্চল ভিত্তিক হওয়া উচিত, এক অঞ্চলে একরকম না হয়ে অঞ্চল ভেদ করে দেওয়া উচিত। কৃষি সমবায়গুলো সাধারণত কীরূপ হওয়া উচিত? অঞ্চল ভিত্তিক। টাকার অভাব দূর করে কৃষি কাজের জন্য কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়াকে কী বলে? কৃষি মূলধন সমবায়। টাকার অভাব দূর করে কৃষি কাজের জন্য কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়াকে কী বলে? কৃষি মূলধন সমবায়। গ্রামের প্রান্তিক চাষিরা একত্রে একটি পাওয়ার টিলার ক্রয় করতে কোন উপায় গ্রহণ করবে? কৃষি উপকরণ সমবায় গ্রহণ করবে। গ্রামের প্রান্তিক চাষিরা একত্রে একটি পাওয়ার টিলার ক্রয় করতে কোন উপায় গ্রহণ করবে? কৃষি উপকরণ সমবায় এইটা গ্রহণ করবে।
কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কি করা হয়, এটা একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়। সবগুলোকে একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়। মাঝখানে আইল কাটলে অনেকগুলো জমি নষ্ট হয়ে যায়, এই জন্য কী করা হয়, একই ব্যবস্থাপনায় আওতায় আনা হয়, একটার মধ্যেই সব কিছু হবে। কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়? পানি ছাড়া কৃষিকাজ সম্ভব না। নিচের কোনটি যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক? ঋণ। কৃষকদের ঋণ পায়, তাহলে যথাসময়ে তারা ফসলটা উৎপাদন করতে পারবে। কৃষি পণ্য বাজারজাতকরণের সমবায়ের কাজ হলো পণ্য মূল্য নির্ধারণ করা, ভর্তুকি গ্রহণ করা, হিসাব রক্ষণাবেক্ষণে কাজ করা। তার মানে তিনটাই উত্তর হিসেবে নেওয়া যেতে পারে। পানির সেচের সর্বোত্তম উৎস কোনটি? ভূপরিস্থ জলাশয়। পানি সেচের সর্বোত্তম উৎস কোনটি? ভূপরিস্থিত হচ্ছে কি জলাশয়। কৃষি পণ্যের মানোন্নয়নে ফসলের যথাযথ পরিচর্যা করা, উৎপাদিত ফসলটি সঠিকভাবে সংরক্ষণ করা, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা। তোমরা বুঝতেই পারতেছো বলে লাস্টেরটা উত্তর হবে না। কৃষি পণ্য মানোন্নয়নে কী করা উচিত? ফসলের যথাযথ পরিচর্যা করা, অবশ্যই পরিচর্যা করতে হবে। এরপরে উৎপাদিত ফসলটি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। নেক্সট, কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্য রাখতে হবে পরিবেশ বান্ধব কিনা, স্বাস্থ্যকর কিনা, রপ্তানি উপযোগী কিনা। রপ্তানিটা পরে, আগে পরিবেশ বান্ধব কিনা এবং স্বাস্থ্যকর কিনা এটা আগে দেখতে হবে। কোন পদ্ধতিতে কৃষিকাজ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে? সমবায়। কোন পদ্ধতিতে কৃষিকাজ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়? এটা হচ্ছে সমবায়। কৃষি সমবায়ের মূল শর্তটা কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। কৃষি সমবায়ের মূল শর্ত কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। কৃষি সমবায় গঠনের উদ্দেশ্য হলো কৃষিকাজ সহজীকরণ, কৃষি পণ্য বিপণন সহজীকরণ, অধিকতর লাভবান হওয়া। হ্যাঁ, অধিকতর লাভবান হবে, কৃষকরা একত্রে কাজ করলে এটাই লাভটা বেশি হবে। সর্বশেষ আমাদের 7 অধ্যায় পারিবারিক খামার। 10 শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন? প্রতি শতকে লাগবে 12 থেকে 15, তাহলে 10 দ্বারা গুণ করলে 120 থেকে 150। প্রতি শতকে লাগবে 12 থেকে 15, যেহেতু 10 বলেছে 10 দিয়ে গুণ করলে 120 থেকে 150। 20 শতকের একটি পুকুরের পানির উপরে লাল স্তর, তাহলে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 240 থেকে 300। 240 থেকে হবে কত? 300। মৎস্য খামারের পুকুরের পোনা মজুদকালীন সময় নিচের কোন উপকরণটি প্রয়োজন? পিএইচ কাগজ এবং থার্মোমিটার। মৎস্য খামারে পুকুরে পোনা মজুদকালীন সময়ে নিচের কোন উপকরণটি আসলে লাগবেই? সেটা হবে পিএইচ কাগজ এবং থার্মোমিটার। জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দিবে? 15 থেকে 20 লিটার দুধ দিবে জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দিবে। নিচের কোনটি দেশি জাতের মাছ? রুই, কাতলা, মৃগেল এবং কালীবাউস। না বললেও হতো, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস দেশি জাতের। নিচের কোনটি বিদেশি জাতের মাছ? সিলভার কার্পো, কমন কার্পো, গ্রাস কার্পো, তেলাপিয়া, থাই সরপুটি, মানে থাই দিয়ে সবগুলো নাম যা আছে সবগুলো হবে বিদেশি জাত। পুকুরের লাল শ্যাওলার স্তর প্রতিকার প্রতি শতাংশে কত গ্রাম কপার সালফেটের পোটলা বাদ হবে? যে 12 থেকে 25, 12 থেকে 25, তাহলে পোটলা বাদ দেবে, কপার সালফেটের পোটলা বাদতে হবে 12 থেকে 25। পুকুরের পানির উপরে লাল স্তর দেখা দেওয়ার কারণ হচ্ছে লাল মাটি, লাল শ্যাওলা, অতিরিক্ত আয়রন। উত্তর দেখতে পাচ্ছি 1 আর 3, লাল মাটি আর অতিরিক্ত আয়রনের কারণে। পুকুরের হররা টানলে কি সরবরাহ হয়? অক্সিজেন। হররা টানা মানে পুকুরের উপরে লাঠি দিয়ে আঘাত করলে এটাকে বলা হয় অক্সিজেন বৃদ্ধি করতে হবে। পারিবারিক কৃষি খামার জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, কৃষকের জীবনযাত্রার মান বৃদ্ধি করে, জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। কৃষকের যদি মান উন্নয়ন হয় তাহলে জাতীয় আয় এমনি বৃদ্ধি পাবে। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি কয়টি? 3টি। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি হবে 3টা। রেফ্রিজারেটর কত তাপমাত্রায় দুধ সংরক্ষণ করা যায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে? 4 ঘন্টা ভালো থাকে। প্রধানত কোন জীবাণু দুধে অ্যাসিড তৈরি করে? দেখতেই পাচ্ছ, স্ট্রেপ্টোকক্কাই। প্রধানত কোন জীবাণু দুধে অ্যাসিড তৈরি করে? স্ট্রেপ্টোকক্কাই। এরপরে যে কোশ্চেনটি, পাস্তরীকরণ প্রক্রিয়ার আবিষ্কারকটাকে? লুই পাস্তুর। তাহলে লুই পাস্তুর। পাস্তরীকরণ প্রক্রিয়ার আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর।
পাস্তুরিকরণ প্রক্রিয়ার প্রথম কে ব্যবহার করেন? ডক্টর সাথসলেট। ডক্টর সাথসলেট। পাস্তুরিকরণের উদ্দেশ্য কি? জীবাণুমুক্ত করা, দুধ থেকে জীবাণুগুলো আলাদা করে ফেলা, মুক্ত করা, এটা পাস্তুরিকরণের উদ্দেশ্য। একজন মানুষ বছরে কত লিটার দুধ পান করা প্রয়োজন? মানুষের 90 লিটার পান করা উচিত বছরে। সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিনের কথা বলা হয় না, 1 মাস 2 মাসের কথা বলা হয় নাই, পুরো 12 মাসের কথা বলা হয়েছে, 365 দিনের কথা বলা হয়েছে। দুধ পাস্তুরিকরণে কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা 30 মিনিট উত্তপ্ত করতে হবে? কত মিনিট? 145 মিনিট। 145 মিনিট। গাভীর দুধ দহনের ধাপ কয়টা? ধাপ হচ্ছে 7টা, পদ্ধতি হচ্ছে 2টি। গাভীর দুধ দহনের পদ্ধতি বললে 2টি, আর ধাপ বললে হবে কয়টি? 7টি। পারিবারিক মুরগির খামার স্থাপনে চলমান খরচ হলো খাদ্য ক্রয় আর হচ্ছে বাচ্চা ক্রয়। খাদ্য ক্রয় এবং হচ্ছে বাচ্চা ক্রয়। খাদ্য ক্রয় এবং বাচ্চা ক্রয়, এটাই হচ্ছে মূলত আমাদের আনসার। সবাই অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।